আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি ভেক্টরের আরো একটি ইম্পর্টেন্ট ক্লাসে। এবং আজকে আমরা ভেক্টরের ক্রস গুণন নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওটাই ক্রস গুণনের এ টু জেড আলোচনা হবে। যত ধরনের টপিক আছে, যত ধরনের প্রশ্ন আসতে পারে ক্রস গুণন রিলেটেড সব আমরা আলোচনা করব। গতদিন আমি বলেছিলাম ভেক্টরের গুণন দুই প্রকার। একটা ছিল ডট গুণন, একটা ছিল ক্রস গুণন। ডট গুণন আমি গত ক্লাসে শেষ করে ফেলেছি, আজকে ক্রস গুণন। তো খেয়াল করো, ক্রস গুণন সম্পর্কে, ভেক্টরের ক্রস গুণন বা ক্রস প্রোডাক্ট আমি কিছু তথ্য একটু আগে লিখে দিই, তারপরে আমি আলোচনায় ঢুকছি। খেয়াল করো, আমি গত ক্লাসে যখন পড়েছিলাম ডট গুণন, আমি বলেছিলাম দুটি ভেক্টর গুণ করে যদি একটি স্কেলার মান পাওয়া যায় তখন সেটাকে বলা হয় ডট গুণন। মানে দুইটা গুণ করব, উত্তর আসবে একটা নর্মাল স্কেলার রাশি। কিন্তু দুটি ভেক্টর গুণ করে যদি উত্তরটাও একটা ভেক্টর রাশি হয় তখন সেটাকে বলা হয় ভেক্টরের ক্রস গুণন। কি বলছি? দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি হয়, উত্তরটাও কি হবে? একটা ভেক্টর রাশি। এ ধরনের গুণনকে আমরা বলবো কি? ক্রস গুণন। ওকে, ক্রস গুণন। একে ভেক্টর গুণনও বলা হয়। তার মানে যেটাই ক্রস গুণন সেটাই কি? ভেক্টর গুণন। এবারে বলছি এ ও বি ভেক্টরের ক্রস গুণনকে এই যে এ ক্রস বি দ্বারা সূচিত করা হয়। এই যে তাহলে এখানে এটার নাম কি হলো বলো? এটা এই গুণজনকে আমরা বলবো ক্রস। তাহলে এ ক্রস বি দ্বারা সূচিত করা হয়। তাহলে এ বি ভেক্টরের ক্রস গুণনকে এ ক্রস বি দ্বারা লেখা হয়। এরপরে বলছি এই যে দেখো, ভেক্টর গুণনের মান হবে দুটি ভেক্টরের মান, মানে এ ভেক্টর বি ভেক্টরের মান আগে নিব, তারপরে তাদের মধ্যবর্তী কোণের সাইন এর গুণফল। তাহলে এ বি সাইন থেটা, এই যে দেখো এ ক্রস বি মানে কি? এ বি সাইন থেটা। এটা হবে কি? মান। এখন দিক, দিক কি হবে? দিক হবে ভেক্টর দুটির সমতলে লম্বভাবে স্থাপিত ডানহাতি স্ক্রুকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতম কোনো ঘোরালে স্ক্রুটি যেদিকে অগ্রসর হবে সেদিকে। এই কথাটা আপাতত বাদ দাও। আমি এই যে একটু পরেই এখনই আলোচনা করব ক্রস গুণনের দিক নির্ণয়। এই দিক নির্ণয়ের সময় এটা অনেক ডিটেলসে বলবো, স্ক্রু নিয়ম, ডানহাতি নিয়ম অনেক ডিটেলসে বলবো, বুঝে যাবে তখন। তা আপাতত বলছে যে মান হবে ওইটা, যে মান কি? এ বি সাইন থেটা। আর দিক, যেহেতু উত্তরটা ভেক্টর আছে, একটা দিক তো আছে, দিকটাকে লেখা হয় এই যে ইটা দ্বারা। কি দিয়ে? ইটা দ্বারা। তাহলে এটার নাম হচ্ছে ইটা। ঠিক আছে, ইটা। এখানে ইটা হলো একক ভেক্টর। ইটাটা কি? একক ভেক্টর। আমরা জানি একক ভেক্টরই তো দিক নির্দেশ করে, একক ভেক্টরই দিক প্রকাশ করে। তাহলে ইটাটা হলো একক ভেক্টর যা দিক নির্দেশ করে। ইটা এর মান কত? মান মডুলাস দিলাম, মান কত? 1। একক ভেক্টর মানে মান কত হবে? 1। আচ্ছা, আর এ ক্রস বি এই ভেক্টরের মান, মান মানে কি? দুই পাশে মডুলাস। শুধু মান বললে তখন কিন্তু এবি সাইন দ্বারা, তখন কিন্তু আর ইটা দেওয়া লাগবে না। ইটাটা দিক নির্দেশ করে, এটা একটা একক ভেক্টর। ওকে, এখন এই দিকটা আসলে কি সেটা আমি আলোচনা করব। ক্রস গুণনের গুণফলের ক্ষেত্রে দিক নির্ণয়। ঠিক আছে, খেয়াল করো, ক্রস গুণনের ক্ষেত্রে দিক নির্ণয়, দিক নির্ণয়ের জন্য আমাদের বইয়ে আসলে দুইটা নিয়ম আলোচনা করা আছে। একটা হচ্ছে স্ক্রু নিয়ম, প্রথমটা হচ্ছে কি? স্ক্রু নিয়ম। ঠিক আছে, এখন এই দিকটা আরো ভালোভাবে বোঝার জন্য আমি প্রথমেই দুইটা, মানে এখানে তো 2D স্পেস, 3D হলে আমি না হয় বুঝাতে পারতাম দিক কোন দিকে, দুইটা দুই দিকে, আর একটা কোন দিকে, উপর নিচ। হ্যাঁ, আমার যেহেতু এখানে একটু সীমাবদ্ধতা আছে, আমি একটা টেবিল আঁকাই, তাহলে তোমাদের বুঝতে ভালো হবে। আচ্ছা, এখানে আমি দুটা টেবিল আঁকালাম, তাহলে আমার 3D স্পেস, এই টেবিলের উপরে আমি ভেক্টর দুটা কল্পনা করি। তাহলে খেয়াল করো, আমি ধরো দুইটা ভেক্টর নিলাম, একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর। ওকে, এখানে আমি নিলাম একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর। ঠিক আছে, তো প্রথমে আমি এ ক্রস বি করব, এরপরে আমি বি ক্রস এ করব, বি ক্রস। ঠিক আছে, তো এখন খেয়াল করো উত্তরটা কি হবে, দিকটা কোন দিকে হবে? তো এ ক্রস বি মানে বুঝতেই পারছো যে উত্তর কত হবে? এ বি সাইন থেটা ইনটু ইটা। এই ইটাটাই আমরা বের করব, ইটাটাই, এই ইটার দিকটা কোন দিকে হবে সেটা আমরা বের করব। এখানেও সেম, বি ক্রস এ মানে কি? বি এ সাইন থেটা, হ্যাঁ, বি এ সাইন থেটা ইনটু ইটা। ইটাটা আমরা বের করতে চাচ্ছি। এখন আমি এই স্ক্রু নিয়মটা অলরেডি, এটাই স্ক্রু নিয়ম, এখানে যেটা বর্ণনা লিখেছি সেটাই স্ক্রু নিয়ম ছিল। যে কি বলছি?
দিক হবে ভেক্টর দুটির সমতলে লম্বভাবে স্থাপিত ডানহাতি স্ক্রুকে। একটা স্ক্রুকে যদি আমরা প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতম কোণে ঘুরাই, একটা স্ক্রুকে ধরো প্রথম ভেক্টর, এখানে প্রথম ভেক্টর কি এ ক্রস বি বলছে, এ ক্রস বি বলছে, ধরো আমি যে এটাকে এ এটাকে বি ভাবি, এটা এ এটা কি বি, এখানে আমি এটাকে এ সেম ভাবে ভাবি, আমি এটা এ এটা কি বি, তাহলে আমি কি বলছি প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে, তাহলে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে ক্ষুদ্রতর কোণ এইটা, বৃহত্তর কোণ কিন্তু এটা, ক্ষুদ্রতর কোণে ঘোরাবো। আবার এখানে এদিক থেকে আমি এদিকে ঘোরাবো, ঘোরালে কি হবে খেয়াল করো, আমি একটা স্ক্রু, আমার কাছে স্ক্রু নাই, তুমি এভাবে হাতারো পানির বোতল, যেটা বোতলের মুখটা যখন ঘুরাও, একদিকে ঘোরালে উপরের দিকে ওঠে, আরেক দিকে ঘোরালে কি নিচের দিকে নামে না? স্ক্রুও কিন্তু সেম, এই একই দিকে ঘোরালে উপরের দিকে ওঠে, উল্টা দিকে ঘোরালে নিচের দিকে নামে। পানির ট্যাপ ওই দিকে ঘোরালে খুলে যায় উপরে ওঠে, আর উল্টা দিকে ঘোরালে নিচে নেমে যায়, মানে লেগে যায়, বন্ধ হয়ে যায়। আমি একটা পানির বোতল নিলাম, আর এটা আমার একটা বোতল, আমাকে কি বলছে, আমাকে বলছে প্রথম ভেক্টর থেকে লম্বভাবে স্থাপিত স্ক্রু, মনে করো এটাই সেই স্ক্রু, এই মাথার স্ক্রু, স্ক্রু কোন দিকে উঠছে নামছে আমি বলবো, প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে ক্ষুদ্রতম করে ঘোরালে স্ক্রুটি যেদিকে অগ্রসর হয় সেদিকে হবে দিক। তাহলে খেয়াল করো এ ক্রস বি করছি, তাহলে প্রথম ভেক্টর কত এ, দ্বিতীয় ভেক্টর কত বি, তাহলে এ থেকে বি মানে এদিকে ঘোরাবো, এই যে এদিক থেকে এদিকে ঘোরাবো মানে এদিকে ঘোরাবো, আমি এটা একটু রাখি, আমি এদিকে ঘোরাবো, তাহলে আমি যদি এদিকে ঘোরাই দেখো এদিক থেকে এদিকে মানে এই যে এদিক থেকে এদিকে, যে খেয়াল করো এই যে দেখো ঘোরাচ্ছি ঘোরাচ্ছি ঘোরাচ্ছি, ঘোরালে কি হচ্ছে দেখো তো, বোতলের মুখটা খুলে আসছে না, কেন খুলছে, আস্তে আস্তে উপরের দিকে উঠছে। তুমি ঠিক স্ক্রুকে যদি ওইদিকে ঘোরাও, এদিকে যদি ঘোরাও দেখো স্ক্রুটা উপরে উঠে আসবে, তাহলে স্ক্রুর কোন দিকে অগ্রসর হচ্ছে, উপরের দিকে অগ্রসর হচ্ছে না, এই যে দেখো লাগানো ছিল, আমি এই যে ঘোরাচ্ছি ঘোরাচ্ছি, ঘোরালে আস্তে আস্তে উপরের দিকে অগ্রসর হচ্ছে, তাহলে যেহেতু উপরের দিকে অগ্রসর হচ্ছে, কাজে দিকটা কোন দিকে হবে, দিকটা হবে এই যে উপরের দিকে, দিকটা হবে উপরের দিকে, এই সমতলের উপরে, টেবিল থেকে উপরের দিকে। চিত্র নরমাল চিত্র আঁকলে কিন্তু বুঝতে না, এটা কিন্তু টেবিল, টেবিল মানে কিন্তু এইভাবে আছে, এর উপরে ভেক্টর দুইটা আছে, আর সেটা কিন্তু ভেক্টর সাথে লম্বভাবে উপরের দিকে হয়ে আছে, ঠিক। এবারে আমি ব্যাখ্যা দিচ্ছি এগুলা, এবারে বি ক্রসে, বি ক্রসে তার মানে কি বি থেকে এর দিকে, এই দিকে ঘোরাতে হবে, এই দিকে ঘোরাতে হবে কোন দিকে, এই দিকে, মানে এইটাকে আমি ঘোরাবো কোন দিকে, এদিক থেকে এদিকে। তাহলে খেয়াল করো আমি বোতলটাকে খুলে রাখি, এটা এখন ফাঁকা হয়ে আছে, আর আমি যখন এদিক থেকে এদিকে ঘোরাচ্ছি দেখো বোতলটাকে আস্তে আস্তে লেগে যাচ্ছে না, স্ক্রুটা অগ্রসর হচ্ছে কোন দিকে, নিচের দিকে, তাহলে নিচের দিকে অগ্রসর হচ্ছে, তাহলে এখানে দিকটা কোন দিকে হবে, নিচের দিকে। তো তোমরাই বলো দিকটা কোন দিকে হচ্ছে, ওই দুইটা ভেক্টর যেই তলে, দিকটা কি সেই তলের সাথে লম্বভাবে হয় উপরের দিকে নয় নিচের দিকে হচ্ছে না? আমি ততটা একটু লিখে দিই, একটু পরে আরো সুন্দর করে লিখে দিব, কি বলছি, দিক হবে এ ও বি যেই তলে, টেবিলের যেই তলে, সেই তলের লম্ব বরাবর উপরের দিকে, ঠিক। এটা একটা নিয়ম। তো এখানে মনে রাখবো যদি দিকটা উপরের দিকে হয়, দিকটা উপরের দিকে হয় তখন আমরা এভাবে লিখবো যে এ বি সাইন থেটা, এই যে দিকটা যদি উপরের দিকে হয় তখন আমরা এইভাবে প্রকাশ করব, দিকটাকে এই যে এভাবে, এভাবে প্রকাশ করব। আর দিকটা যদি নিচের দিকে হয় তখন আমরা এই যে এভাবে প্রকাশ করব, ঠিক। তাহলে এটাকে আমরা এভাবে, দিকটাকে এভাবে লিখবো, আর এখানে এই যে বি এ সাইন থেটা, আর দিকটাকে আমরা এই যে এভাবে লিখবো, ঠিক আছে। তো এটার কেন এরকম, কারণ ধরো উপরের দিকে যখন উঠছে, তো এখানে তুমি এভাবে ভাবো, এটার সাথে যখন ভাববা, তো তীরটা আসলে উপরের দিকে না, তীরটা মনে করো এই দুটা যেহেতু এই তলের উপরে, তাহলে এই তলের লম্ব বরাবর উপর বলতে আমাকে এখন এইদিকে ভাবতে হবে, এই দিকে আসবে। তাহলে যদি এই দিকে আসে, তুমি বলো তীর, একটা তীর যদি, তীর যদি আমি তোমার দিকে ছুঁড়ে মারি, ধরো তীর তোমার দিকে আসছে, আমার দিকে আসছে আসছে, তো তীরের সামনের দিক যদি আমার দিক হয়ে থাকে, তীরের এই সামনের মাথাটা যদি আমার দিক হয়ে আসে, আমি কি দেখতে পাবো, আমি যদি সোজাসুজি তাকাই, আমাকে একটা বিন্দুর মতো দেখতে পাবো না, যে একটা বিন্দু আমার দিকে আসছে, আর বাকি বডি তো পেছন দিকে সোজা হয়ে থাকবে, তাহলে আমি তো কিন্তু তখন বিন্দুর মতো দেখতে পাবো। আর ঠিক যদি তীরটা আমার থেকে ওই দিকে যাইতো, আমার কাছ থেকে ওই দিকে যেত উল্টা দিকে, পেছন দিকে বলো তীরের মাথাটা কেমন হয়, তীরের সামনের দিকে এরকম আর পেছন দিকে কিন্তু এরকম নকশা করা থাকে না, হ্যাঁ। তাহলে পেছন দিকে আমি দেখতে পাবো যে না ওই যে ক্রস, তাহলে আমি বুঝবো কি হবে, ক্রস মানে নিচের দিকে নামছে, মানে আমি তো উপর থেকে দেখবো যে আমার এখান থেকে নিচের দিকে নামছে, আমি দেখতে পাবো কি ক্রস, আর নিচ থেকে যদি আমার দিকে আসে, আমার চোখের দিকে, তাহলে আমি দেখতে পাবো একটা বিন্দু। এই কারণে আমরা এইভাবে লিখছি বোঝার সুবিধার্থে, ওকে। তাহলে মনে রাখবা এটা হচ্ছে স্ক্রু নিয়ম। আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে ডানহাতি নিয়ম, এই সেম জিনিসটা, এই সেম জিনিসটা আমরা যদি ডান হাতি নিয়মে বলতে চাইতাম, আমি আর এখানে আলাদা করে লিখছি না, জাস্ট বলছি ডান হাতি নিয়ম। তো ডান হাতি নিয়ম হচ্ছে তুমি তোমার ডান হাত ব্যবহার করবা, ডান হাত ব্যবহার করবো, আমরা তো বেশিরভাগ সময় আহ, বাম হাত ইউজ করি, ডান হাত ইউজ করবো আমরা। ডান হাত কিভাবে ইউজ করব দেখো, এই ডান হাতকে আমি প্রথম ভেক্টর এ ক্রস বি, আমি ওই এ ভেক্টর প্রথম ভেক্টর বরাবর বসাবো,
তাহলে এখানে প্রথম ভেক্টরটা কি, এ ভেক্টর, এই ভেক্টর বরাবর আমি ডান হাত বসালাম। এবার সেখান থেকে আমরা হাতটা ঘোরাবো দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতম কোণে। তাহলে এখান থেকে যদি আমরা হাতটা দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতম কোণে ঘুরাই, দেখো তোমার বৃদ্ধ আঙ্গুলটা কোন দিকে, সেটাই হবে দিক। তাহলে বৃদ্ধ আঙ্গুলটা কোন দিকে, এই দিকে না? তাহলে এই দিকে হবে কি দিক। আর তুমি বলতে পারো ভাই দিক তো এইদিকে হচ্ছে, তাহলে না, আমি তো টেবিল, টেবিল কোন দিকে ভাই, টেবিল এই যে নিচে এখানে। আর তুমি যদি এই যে এ থেকে বি এর দিকে করো, তাহলে তোমার বৃদ্ধাঙ্গুল কোন দিকে, উপরের দিকে। তাহলে উপরের দিকে হবে কি দিক। কথা বোঝো না? এবারে ওইটার ক্ষেত্রে দেখো বি থেকে এ, তাহলে ডান হাতকে বসাবা কোন দিকে, বি ভেক্টর বরাবর, বি এই বরাবর। তাহলে সেখান থেকে এ এর দিকে ঘোরাও, ঘোরালে দেখো তো বৃদ্ধাঙ্গুল কোন দিকে, বৃদ্ধাঙ্গুল কি ওই দিকে না? যেখান থেকে যদি এদিকে ঘোরাও, বৃদ্ধাঙ্গুল কোন দিকে, এইদিকে, ভেতরের দিকে, ওই দিকে। টেবিলের উপরে যদি ঘোরাতে তাহলে কোন দিকে, নিচের দিকে হতো বৃদ্ধাঙ্গুল। তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকটাই আমার দিক নির্দেশ করছে, তাহলে নিচের দিকে উপরের দিকে। বোঝা গেছে? আশা করছি বুঝছো। এই ইনফরমেশন আমি লিখে দিই যে এ বি যেই তলে ক্রস গুণফলের দিক হবে কি, সেই তলের সাথে লম্ব বরাবর হয় উপরের দিকে, নয় নিচের দিকে। তাহলে খেয়াল করো, খেয়াল করো কি বলছি। বলছি এ ও বি এর ক্রস গুণনের ক্ষেত্রে দিক হবে কি, এ ও বি যেই সমতলে, সেই সমতলের লম্ব বরাবর। লম্ব বরাবর, এখন লম্ব বরাবর বাইরের দিকে হতে পারে, ভেতরের দিকে হতে পারে। লম্ব বরাবর বাইরেও হতে পারে, ভেতরেও হতে পারে। কেননা এই যে এখানে টেবিল, টেবিলের লম্ব বরাবর উপরের দিকে হচ্ছে, আবার কখনো কখনো কোন দিকে হচ্ছে, নিচের দিকে হচ্ছে, কিন্তু লম্ব বরাবরই হবে। তাহলে এ ক্রস বি, এই হলুদটাই কিন্তু এ ক্রস বি নির্দেশ করছে, এখানে কিন্তু বি ক্রস এই হলুদটা কিন্তু নির্দেশ করছে। তাহলে উপরের দিকেও হতে পারে, নিচের দিকে। এখন উপর নিচ বলবো না, কেননা তলটাই তো আমার এরকম হেলানো থাকতে পারে, তখন বাইরের দিকে ভেতরের দিক, তখন এইভাবে পাবো বাইরের দিক ভেতরের দিক। হ্যাঁ, এবারে আসো দুটি ভেক্টরের পরীক্ষায় যদি কখনো বলে দুটি ভেক্টরের লম্ব ভেক্টর নির্ণয় করো, দুইটা ভেক্টর দিয়ে বলছে ওই দুটো ভেক্টর যেই তলে, সেই তল বরাবর লম্ব ভেক্টর। লম্ব ভেক্টর কিভাবে পাবো বলো, আমি যদি ক্রস গুণন করে দেই, ওই দুটো ভেক্টরকে ক্রস গুণন করি, এই যে ক্রস গুণন করি, তাহলে কি উত্তরটাই কি লম্ব বরাবর হচ্ছে না ওই তলের। তাহলে আমাকে যদি বলে দুটি ভেক্টরের লম্ব ভেক্টর নির্ণয় করো, আমরা কি করব, তাদের ক্রস গুণফল বের করব, তাদের ক্রস গুণফল বের করব। এখন আমি যদি বলি এ ও বি এর সমতলে লম্ব একক ভেক্টর, দেখো একক ভেক্টর বলেছি, যদি শুধু লম্ব ভেক্টর বলতাম তাহলে কি করতাম, এ ক্রস বি করে দিলেই হইতো। কিন্তু এবার যেহেতু একক বলেছি, কাজেই এ ক্রস বি এর মান দিয়ে ভাগ করেছি। কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি একক ভেক্টর, তাহলে এ ক্রস বি কে তার মান দিয়ে ভাগ করলে কি ওই বরাবর একক ভেক্টর, তাহলে লম্ব বরাবর একক ভেক্টর। আর প্লাস মাইনাস কেন দিয়েছি, কেন উপরের দিকেও তো হতে পারে, নিচের দিকেও তো একটা একক ভেক্টর সম্ভব, তাহলে প্লাস দিয়েও পসিবল, মাইনাস দিয়েও পসিবল, কেননা এই যে উপরের দিকেও হতে পারে, নিচের দিকেও হতে পারে, এই কারণে আমরা প্লাস মাইনাস দিয়েছি। ওকে, চলো এবারে আমরা ক্রস গুণফলের কিছু ধর্ম দেখে নেই। বিনিময় সূত্র মানে না, বিনিময় সূত্র আমরা দেখেছিলাম ডট গুণন বিনিময় সূত্র মানে, মানে এ ডট বিও যে কথা, বি ডট এ এটাও একই কথা, কিন্তু ক্রস গুণনের ফলে ক্ষেত্রে না। এ ক্রস বি যে কথা, বি ক্রস এ সে কথা নয়, আলাদা। এবং সম্পর্কটা তাহলে কেমন হবে আমি সেটাও বলেই দিই, এ ক্রস বি ইকুয়াল টু একটা মাইনাস নিতে হবে বি ক্রস এ, একই কথা। তাহলে কেন প্রশ্ন করতে পারো, তাহলে ব্যাখ্যাটা বলি, খেয়াল করো। আমি যদি এ ক্রস বি করি, এ ক্রস বি করি, তাহলে উত্তর কত হবে, এ বি সাইন থেটা ইনটু ইটা। এখন ইটার মানটা কত হবে, দিক। আমি বলেছিলাম, আমি একটু আগে দেখাইছিলাম, এই যে এ ক্রস বি, এই যে এ ক্রস বি দিকটা কোন দিকে, উপরের দিকে হচ্ছিল, উপরের দিকে, টেবিলের উপরে করলে উপরের দিকে। তাহলে উপরের দিকে যখন, তখন আমরা কি একটা ডট দিয়ে প্রকাশ করব, তাহলে এভাবে লিখবো যে এ বি সাইন থেটা, ডট দিলাম। কিন্তু আমি যখন বি ক্রস এ করব ভাইয়া, তখন কি হবে, বি এ সাইন থেটা, ভাইয়া মানটা তো সেম, কিন্তু দিক কিন্তু আলাদা। এবং দিক আলাদা কোন দিকে, দেখো দিকটা ছিল ভেতরের দিকে, তাহলে বি এ সাইন থেটা ইনটু, এখানে আমরা কি দিকটা এভাবে লিখলাম। তাহলে এই যে খেয়াল করো কি বলছিলাম, একটার ক্ষেত্রে এ বি দিকটা উপরে, আর একটার ক্ষেত্রে কোন দিকে, নিচের দিকে। তাহলে আমি যদি ভাইয়া বি কে উল্টায় দিতাম, তখন কি দিকটা উল্টে যেত না, উল্টা হয়ে যেত। যে কোনো একটাকে যদি আমি উল্টায় দিই, সামনে একটা মাইনাস দিই, তখন কি দিকটা উল্টে যাবে। মানে এটার উত্তর এই হলুদটা, এটার উত্তর এই হলুদটা, আমি যেটা মাইনাস করি তখন কি উত্তরটা উল্টে গিয়ে মিলে যাবে। এবং বি কে যদি উল্টাও, মাইনাস বি করো, তাহলে মাইনাস বি যদি এদিকে করো, তখন এই যে মাইনাস বি থেকে এর দিকে যদি ঘোরাও, তখন কিন্তু দিক আবার উপরের দিকে হবে। ঠিক আছে, তাহলে মনে রাখবা যে এ ক্রস বি আর বি ক্রস এ সেম নয়, একটা মানে একটা মাইনাস দিলে তখন সেম হবে। ওকে, চলো আরো কিছু ধর্ম লিখে দিই। খেয়াল করো কি বলছি, আমি বলছি যদি আমি আগে এ ক্রস বি করে তার সাথে এম গুণ করি, একটা স্কেলার মান, এম একটা স্কেলার রাশি,
বা স্কেলার মান। তো এই এম আর এ গুণ করে, মানে এম এর সাথে এর স্কেলার গুণন করে তারপরে বি এর সাথে ক্রস গুণন করলেও একই উত্তর, অথবা এম এর সাথে বি এর আগে স্কেলার গুণন করে তারপরে এ ভেক্টরের সাথে ক্রস গুণন করলেও আমার সেম উত্তর আসবে। এরপরে বলছি এম এ ক্রস এন বি, এম এন দুইটা স্কেলার, এটাও যে কথা, এই এন যদি এর সাথে স্কেলার গুণন করতে, এম যদি এর সাথে করতে, করে ক্রস গুণন করতে একই উত্তর আসতো। অথবা এম এন দুজনকেই তুমি শুধু বি এর সাথে করো স্কেলার গুণন, তারপরে শুধু এর সাথে ওইটার তুমি ক্রস গুণন করো, একই উত্তর আসবে। এখানেও সেম, এম এন কে এর সাথে করো, বি এর সাথে করো, এম এন আলাদা রাখো, আলাদা করে এ ক্রস বি এর উত্তরের সাথে এম এন দুজনকে স্কেলার গুণন করো, একই উত্তর আসবে। এরপরে বলছি বন্টন সূত্র মেনে চলে, মনে রাখবা ক্রস গুণন বিনিময় সূত্র না মানলে বন্টনটা মানে, বন্টনটা কি, এই যে এ ক্রস বি প্লাস সি, এটাও যে কথা এ ক্রস বি প্লাস এ ক্রস সি একই কথা। তবে হ্যাঁ, এটা কিন্তু মানে না, এই যে এ ক্রস, এই যে বি ক্রস সি করে তারপরে এর সাথে এ আগে রেখে ক্রস করা যে কথা, আগে তুমি এ ক্রস বি করে তারপরে সি এর সাথে ক্রস করলে, এক কথা নয়, উত্তর আলাদা, এরা সমান নয়। আলাদা সবসময় যে আলাদা এরকম না, কিছু স্পেশাল ম্যাথ এমন ভাবে সাজিয়ে দিলাম সেই প্রশ্নের ক্ষেত্রে সেম হলো, কিন্তু সর্বদা সেম নয়। হ্যাঁ, এরা সর্বদা সেম নয়, মানে সমান নয় দিয়ে দিব। ঠিক আছে, আশা করছি এই ধর্মগুলো বুঝছো। চলো আর একটা ইনফরমেশন আমি লিখে দিই। কি বলছি, এ ও বি ভেক্টর, এই ভেক্টর দুটো যদি সমান্তরাল হয় তখন এ ক্রস বি এর মান হবে শূন্য, তাদের ক্রস গুণফলের মান হবে শূন্য। ঠিক, যদি সমান্তরাল হয়। কেন সমান্তরাল, মানে সমান্তরাল হওয়া মানেই এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে, এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে শূন্য। এ বি এর মধ্যবর্তী কোণ কত, শূন্য। যদি একই দিকে হয়, দিক আলাদা হলে কি 180, শূন্য বা 180 বলা যায়, আমি শূন্য লিখলাম। তাহলে শূন্য যদি হয় তাহলে তোমরাই বলো এ ক্রস বি মানে কি, এ বি সাইন থেটা ইন্টু ইটা। এখন থেটার মান কত, এ বি সাইন 0 ইন্টু কত, ইটা, ইটা তো দিক। এখন সাইন 0 মানে পুরো টার্মটা কত, 0, 0 ইন্টু ইটা মানেও কত, 0, 0 ভেক্টর মানে 0। কথা কি বুঝছো, 180 নিল সেম। তার মানে এটাই হলো ব্যাখ্যা যে এ বি ভেক্টর সমান্তরাল, মনে মুখস্থ রাখবো, এ বি ভেক্টর সমান্তরাল মানে তাদের ক্রস গুণফলের মান কত হবে, শূন্য। ওকে, আশা করছি বুঝছো। এবার আরেকটা ইনফরমেশন বলি, এটারই উল্টা কথা। কি কথা, যদি এ ক্রস বি শূন্য হয় তখন আমরা বলতে পারবো এ আর বি ভেক্টর দ্বয় কেমন হবে, সমান্তরাল। তাহলে আমরা যদি দেখি যে না এ ক্রস বি এর মান শূন্য হয়ে গেছে, তখন আমরা বলবো যে এ আর বি ভেক্টর দ্বয় কেমন হবে, সমান্তরাল। সেটাও আমি একটু লিখে দিই। তাহলে কি বলছি খেয়াল করো, যে দুটি অশূন্য ভেক্টর, এদের ক্রস গুণফল যদি শূন্য হয়, ক্রস গুণন যদি শূন্য হয়, তখন আমরা বলবো ভেক্টর দ্বয় কি হবে, সমান্তরাল। দেখো বলে দিচ্ছে অশূন্য মানে এ ভেক্টরের মানটা শূন্য হতে পারবে না, আবার বি ভেক্টরের মানটাও কি হতে পারবে না, শূন্য হতে পারবে না। কিন্তু এ ক্রস বি এটার মান কি হবে, এটা হবে কিন্তু শূন্য। আচ্ছা, একটা ক্রস গুণন শূন্য মানে শূন্য ভেক্টর মানে এর মানটাও কি শূন্য না, ক্রস গুণফলের মানটাও কি হবে, শূন্য। এখন বলো দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান কত, এ বি সাইন থেটা, এটার মান কত, শূন্য। কারণ প্রশ্নে বলে দিয়েছি এ বি এই মানগুলা কিন্তু শূন্য নয়, তাহলে অবশ্যই সাইন থেটা কি হবে, শূন্য। এখন তোমরা বলো সাইন থেটা শূন্য মানে কত, থেটার মান হয় শূন্য অথবা কত, 180 ডিগ্রি, আরো হতে পারে 360 হতে পারে, এগুলো আমরা ওগুলো লিখলাম না, শূন্য অথবা 180। আর বলো শূন্য 180 মানে কি, যদি শূন্য হয় তখন আমরা বলবো ভেক্টর দুটো একই দিকে মুখ করে আছে, এও যেদিকে বিও সেদিকে। আর 180 মানে এ একদিকে বি আরেক দিকে। ঠিক, উল্টা দিকে হোক কিন্তু সমান্তরাল হচ্ছে না, দেখো তো যদি উল্টা দিকেও হয়, উল্টা দিকে হয় তখন এই ভেক্টরগুলো কি সমান্তরাল না, তাহলে শূন্য অথবা 180 মানে ভেক্টরগুলো একই দিকে অথবা সমান্তরাল, তাহলে অতএব ভেক্টর দ্বয় সমান্তরাল। ওকে, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো। চলো আমি ছোট ছোট আরেকটা জিনিস লিখে দিই, ছোট একটা জিনিস, তাহলে আমাদের ধর্মটা শেষ হবে, তখন আমরা পরের টপিকে চলে যাব। খেয়াল করো কি লিখলাম, আমি বলছি আই ক্রস আই অথবা জে ক্রস জে অথবা কে ক্রস কে যদি একই জিনিস হয়, আমরা ক্রস গুণন করি, উত্তর হবে 0। এখন ডট গুণনের সাথে কিন্তু পার্থক্য আছে, ডট গুণনে আই ডট জে করলে উত্তর 0 হয়েছিল, জে ডট কে করলে উত্তর 0 হয়েছিল, কিন্তু ক্রস গুণনে না, আই ডট আই ক্রস আই এটা কি হবে 0। আর ডট গুণনে আই ডট আই হলে কত হয়েছিল, উত্তর কিন্তু তখন 1 হয়েছিল। জে ডট জে হলে উত্তর তখন কত হয়েছিল, 1। কিন্তু ক্রস গুণনে আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, এটার মানই কত হবে, 0। কেন হবে চলো ব্যাখ্যাটা আমি বলে দিই। খেয়াল করো, আমি যখন আই ক্রস আই করব, ভাইয়া আই ক্রস আই মানে হচ্ছে আই ইন্টু আই মান, এই ভেক্টরের মান ইন্টু এই ভেক্টরের মান, এই যে আই ভেক্টরের মান। তাহলে মান মানে কি, যে আই ভেক্টরের মান মানে কত, আমি যদি মান বলি তাহলে মান কত হবে, আই ভেক্টরের মান হচ্ছে 1, এই আই ভেক্টরের মানও কত, 1।
এ বি সাইন থিটা, এখন থিটা মানে বলো দুজনেই তো আই, দুজনেই আই মানে মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, তাহলে আই 1 × 1 সাইন কত 0 ডিগ্রি, আর সাইন 0 মানে কত 0, তাহলে পুরোটাই কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে না। আবার আমি যদি বলি জে ক্রস জে মানে কত হবে, জে এর মান 1, এই জে এর মানও 1, সাইন জে জে দুজনেই দেখো ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর একই দিকে, অ্যাঙ্গেল কত 0, তাহলে সাইন 0 মানে কত 0। বুঝছো, আশা করছি পরেরটাও পারবো। আর এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো ব্যাখ্যাটা, আই ক্রস জে, আই ক্রস জে, দেখো আই ক্রস জে মান 1 আর কেটা দিক বোঝাচ্ছে, মান কত 1। এখন তোমরা আমাকে বলো আই ক্রস জে মানে কি, আই এর মান 1, জে এর মান 1, সাইন, সাইন মধ্যবর্তী কোণ কত বলো, আই আর জে, আই হচ্ছে এক্স অক্ষ বরাবর, জে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি, এটা হচ্ছে মান, আর দিকটা কি বলো ইটা। এখন 1 1 সাইন 90, সাইন 90 এর মান তো 1, তাহলে অ্যান্সার 1 ইনটু ইটা। এখন ইটার মানটা কিন্তু হবে কে, কেন, কেননা আমি যদি বলি আই জে, খেয়াল করো ধরো আই, এটা হচ্ছে আই মানে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবরটাকে আমি আই ভেক্টর, একক ভেক্টর, এটাকে আমি ওয়াই অক্ষ ভাবলাম, ওয়াই অক্ষ বরাবর এটাকে আমি জে ভেক্টর বললাম, তাহলে এটা কি জেড অক্ষ না। জেড অক্ষ আবার কেউ মনে করো না যে তিনজন মনে হয় এটা 120 120 120 কোণ না, এদের মধ্যবর্তী কোণ কত 90, আর জেড অক্ষটা এই যে বোর্ডের বাইরের দিকে, এখন বোর্ডের বাইরের দিকে তো দেখানো সম্ভব না তাই আমি এখানে দেখাইছি, তাহলে বোর্ডের বাইরের দিকে এটা কিন্তু, তাহলে এর সাথেও এদের প্রত্যেকের কোণ কত বলো 90, ঠিক। এখন আমার বলছে আই ক্রস জে, দেখো আই ক্রস জে, এই যে আই ক্রস জে মানে কি, আই ক্রস জে মানে আই থেকে জে এর দিকে ডান হাতি নিয়মে যদি ঘোরাও হাতটা, দেখো তো বৃদ্ধ আঙ্গুলটা কি বাইরের দিকে নির্দেশ করছে না, তাহলে দিক হবে কোন দিকে, বাইরের দিকে, বাইরের দিকে, এটাই তো ভাইয়া জেড অক্ষ, জেড অক্ষ, তাহলে জেড অক্ষ বরাবর মান এক, একক ভেক্টরকে কি কে ভেক্টর বলবো না আমরা, কে ক্যাপ, কে ক্যাপ, তাহলে কে ক্যাপ দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে। এটাও সেম, কিন্তু ভাইয়া প্রবলেম হচ্ছে জে ক্রস আই এর মান কেন মাইনাস কে। দেখো আমি যদি এটাও বলি জে ক্রস আই, দেখো মান 1 1 সাইন 90 ইনটু কত ইটা, এগুলো সবকিছুর মান 1 1 ইনটু ইটা, আর ইটাটা কোন দিকে হবে দেখো, এবার কিন্তু আমার আই ক্রস জে বলে নাই, জে ক্রস আই, তাহলে জে ক্রস আই যদি করো, জে বরাবর ধরো, এই যে আই দিকে যদি হাত ঘোরাও এক্স অক্ষ বরাবর, বৃদ্ধাঙ্গুলটা কোন দিকে, ভেতরের দিকে নির্দেশ করছে, ভেতরের দিকটা কি বলতো, জেড অক্ষ তো বাইরের দিকে, তাহলে জেড অক্ষরই নেগেটিভ পার্টটা, এখন অ্যান্সার কে ক্যাপ, কিন্তু কে ক্যাপ কিন্তু এখন আর বাইরের দিকে না, এখন কোন দিকে, ভেতরের দিকে, তাহলে ভেতরের দিকে হলে কি হবে, মাইনাস কে ক্যাপ। ওকে, আশা করছি বুঝছো। তবে একটা প্রবলেম হবে কি, ধরো এই যে জিনিসগুলো এগুলো না আমি এখানে ব্যাখ্যা দিয়ে বোঝালাম, কিন্তু পরীক্ষায় এমসিকিউ আসলে তুমি কিভাবে সহজে বলবা, এই জন্য তোমরা একটা শর্টকাট মনে রাখতে পারো যে কখন মাইনাস হবে প্লাস হবে, বা আই জে কে হলে আই হবে না কে হবে, কনফিউশনের একটা বিষয় আছে, খুব ইজিলি মনে রাখবা এই যে এইভাবে। খেয়াল করো পরীক্ষার খাতায় এরকম গোল করে একটা বৃত্ত আঁকাবা, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তীর চিহ্ন সবগুলো একই দিকে দিবা। এখন পরীক্ষায় তো তোমার এরকমই প্রশ্ন আসবে, আই ক্রস জে, অথবা জে ক্রস আই, অথবা জে ক্রস কে, অথবা কে ক্রস আই, যাই আসুক সবগুলো আমি করে দিব, অথবা জে ক্রস কে ক্রস জে। চলো এগুলো আমরা করব, কিভাবে করবা তুমি দেখবা যে ভাইয়া এখানে আমি দেখব আই ক্রস জে, তাহলে আই থেকে শুরু করব, তীর চিহ্ন যেদিকে সেদিকেই আমাকে যাইতে হচ্ছে, আই ক্রস জে, তাহলে এই দুটো তো লিখেই ফেলেছি, তাহলে উত্তর হবে কে ক্যাপ, এটা হবে উত্তর, উত্তরটা হবে কি কে ক্যাপ। কিন্তু চিহ্ন প্লাস দিব নাকি মাইনাস দিব সেটা আমি এভাবে ভাববো যে ভাই আমার দেখেন তীর চিহ্ন যেই দিকে, আমি কিন্তু সেই দিকেই ঘুরছি এবং তীর চিহ্ন যেই দিকে সেই দিকেই পাচ্ছি, তাহলে একই দিকে যদি হয় তাহলে উত্তর হবে প্লাস, চিহ্ন প্লাস। ঠিক পরেরটা দেখো জে ক্রস আই, দেখো জে ক্রস আই, তাহলে উত্তর যেটা নাই তিনটার ভেতরে, আই জে কে এর ভেতরে যেটা নাই সেটাই উত্তর কে, কে ক্যাপ। এখন চিহ্ন কোন দিকে দিবা, তুমি ভাববা যে ভাইয়া জে ক্রস আই, আমি জে থেকে আয়ের দিকে যাব, তাহলে জে, জে থেকে আয়ের দিকে যাব, এটা যাইতে হলে দেখেন তো আমাকে কিন্তু উল্টা দিকে ঘুরতে হচ্ছে, তীর চিহ্ন যেদিকে উল্টা দিকে, কে কে আমি পাচ্ছি উল্টা ভাবে, যদি উল্টা ভাবে আমি পাই, আমি সামনে কি দিয়ে দিব, একটা মাইনাস দিয়ে দিব। চলো পরেরটা জে ক্রস কে, উত্তর হবে আই, এগুলোর চিহ্ন পরে বসাচ্ছি এখনই, কে ক্রস আই উত্তর কি হবে জে, জে ক্যাপ, কে ক্রস আই উত্তর হবে কত, আচ্ছা কে ক্রস আই তো লিখেছি, তাহলে আমি আই ক্রস কে লিখি, বা কে ক্রস জে লিখি, তাহলে বলো কে ক্রস জে হলে উত্তর কত হবে, এখানে কে জে দুটাই আছে, উত্তর কত হবে আই ক্যাপ। এখন এই তিনটার জন্য আমি চিহ্ন বসাবো, তাহলে চিহ্ন বসানোর জন্য খেয়াল করো তুমি এভাবে ভাববা যে ভাই জে ক্রস কে, জে থেকে কে, তাহলে প্রথমটা থেকে দ্বিতীয়টার দিকে যাবো, জে ক্রস কে, দেখেন ভাই আমার কিন্তু সোজা যাইতে হচ্ছে, তীর চিহ্ন যেদিকে সেই দিকেই, আর একইভাবে আমি আই কে পেয়ে যাচ্ছি, তাহলে চিহ্ন কি হবে পজিটিভ হয়ে গেল। এবারে কে ক্রস আই, ভাই কে থেকে আই এ যাবো, এই যে কে, অনেকে মনে করে কে আই মানে উল্টা, উল্টা না, দেখো কে ক্রস আই, দেখো কে থেকে আই এর দিকে যাও আস্তে আস্তে, দেখো তো তীর চিহ্নের মুখ যেদিকে সেদিকে যাইতে হচ্ছে না, একই দিকে যাইতে হচ্ছে,
উল্টাটা জে, একই দিকে গেলে আমি জে কেও পেয়ে যাচ্ছি, তাহলে সোজা যাচ্ছি, তাহলে এখানে চিহ্ন কি হবে? পজিটিভ। এবারে কে ক্রস জে, দেখো কে, কে থেকে আমি যাবো জেতে, ভাইয়া সোজা গেলে আই কে পাইতাম, উল্টা আসতে হবে, যেতে আসতে হলে উল্টা আসতে হবে। উত্তর তো এটা হবে, কিন্তু যাইতে হচ্ছে কোন দিকে বলো তো? উল্টা দিকে না? উল্টা দিকে, তীর চিহ্নের উল্টা দিকে গেলে আমরা সামনে কি করে দেবো? একটা মাইনাস দিয়ে দিব। ওকে, আশা করছি এটা বুঝতে পেরেছো, মনে রাখতে পারবা। ঠিক আছে, চলো আমরা মোটামুটি ধর্ম পাঠটা শেষ করলাম। এবার আমি ক্রস গুণফলের সূত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যে ডট গুণফলের সূত্র, বেলায় সূত্র কি দেখেছিলাম? আই ক্যাপের সহগগুলোকে গুণ করব, জে ক্যাপের সহগগুলোকে গুণ করব, কে ক্যাপের সহগগুলোকে গুণ করব, যোগ করে দিব। কিন্তু আমি বলেছিলাম ক্রস গুণফলের ফলে উত্তর কিন্তু একটা ভেক্টর রাশি হবে। তাহলে ক্রস গুণফল ওরকম দেওয়া, ভেক্টর দেওয়া থাকলে কিভাবে ক্রস গুণফলের মানটা বের করবা, সূত্র কিভাবে, আমি একটু লিখে দিই, খেয়াল করো। তো যেটা বলছিলাম, দুটি ভেক্টরের ক্রস গুণনের সূত্র, এটা আমরা এখন দেখব। তো আমি ফার্স্টে দুটো ভেক্টর ধরে নিই। তো খেয়াল করো, আমরা দুইটা ভেক্টর ধরে নিলাম। একটা ভেক্টর এ ভেক্টর, সেটা হচ্ছে এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। আর বি একটা ভেক্টর বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এখন এদের আমি ক্রস গুণন করব, মানে এ ক্রস বি করব। তো এখন গুণ মানে কি? এই জিনিসটা প্রত্যেকের সাথে গুণ হবে, আবার এই জিনিসটা কি হবে? প্রত্যেকের সাথে গুণ হবে। তো প্রথমে আমি একে এর সাথে এর সাথে এর সাথে তিনজনের সাথে যদি গুণ করি, তো আমি যেটা করলাম, যে এই যে এটার সাথে প্রত্যেককে গুণ করলাম। এইবার আবার এটার সাথে কি প্রত্যেককে গুণ করব, তারপর এটার সাথে প্রত্যেককে গুণ করব। তাহলে আমি লিখে ফেলি, তো খেয়াল করো কি করলাম, আমি একে প্রত্যেকের সাথে একে প্রত্যেকের সাথে একে প্রত্যেকের সাথে গুণ করে লম্বা একটা লাইন লিখলাম। এখন এই এ এক্স বি এক্স এরা তো হচ্ছে আই ক্যাপ এর সহগ, এরা তো দুটো সংখ্যা, এখানে 2 এখানে 3 থাকতে পারে, 2 আর 3 তো নরমাল গুণ হয়ে যাবে, 6 হয়ে যাবে। কিন্তু এই যে আই ক্যাপ আর আই ক্যাপ এরা কিন্তু ভেক্টর, একক ভেক্টর এক্স অক্ষ বরাবর। তাহলে এদের মধ্যে কি গুণ? আমাদেরকে ক্রস গুণন করতে বলেছিল, তাহলে এদের দুজনের মধ্যে আমরা ক্রস গুণন করব। তাহলে আমরা এভাবে লিখব যে এ এক্স বি এক্স এটা থাকবে। এরপরে আমরা এই যে আই ক্যাপ যে দুইটা, তাদের দুজনকে কি করব? ক্রস গুণন করব। আই ক্যাপ দুইটা কি হবে? ক্রস গুণন হবে। ওকে, ঠিক একইভাবে প্রত্যেকটা, এবং এটা গুণ করার সময় অবশ্যই এই আই ক্যাপ প্রথমে, তাই আই ক্যাপকে প্রথমেই রেখেছি, এটা দ্বিতীয়তে, এটাকে দ্বিতীয়তে রাখতে হবে। কারণ আমরা জানি এরা কিন্তু বিনিময় বিধি মানে না, যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর আর বি ভেক্টর ক্রস এ ভেক্টর সেম না। কাজে এখানে আই আর জে, তাহলে আই ক্রস জেই লিখতে হবে, তুমি আবার মাতব্বরি করে জে ক্রস আই করে দিও না, তাহলে কিন্তু ভুল চলে যাবে। ওকে, তাহলে আমরা প্রত্যেকটা একইভাবে, যেটা দুজন থাকবে, এই আই ক্যাপ আর জে ক্যাপ কি হয়ে যাবে? ক্রস গুণন হয়ে যাবে। লিখে ফেলি, আমরা যেটা করলাম যে এই যে এদের দুজনকে আমরা পাশাপাশি রাখলাম। আর এরপরে এই যে আই ক্যাপ এরাই তো মেইনলি ভেক্টর, একক ভেক্টর, ভেক্টরগুলোর মধ্যে তো ক্রস গুণন হবে, তাই এদের মধ্যে আমরা কি দিয়েছি? ক্রস গুণন দিয়েছি। আর এ এক্স বি ওয়াই এরা তো সহগ, এরা নরমাল গুণ হয়ে গেল। আর এই ভেক্টর দুইটা আই ক্যাপ জে ক্যাপ এদের কি? ক্রস গুণন হয়ে গেল। ওকে, এখন আমরা একটু আগে কিন্তু শিখলাম, এই যে আই ক্যাপ ক্রস আই ক্যাপ দুজনে যদি সেম হয়, তাহলে উত্তর হবে জিরো। উত্তর হবে কত? জিরো। আই ক্যাপ ক্রস আই ক্যাপ, এই যে দেখো কেবলই আমরা শিখলাম এটা, এই যে আই ক্যাপ ক্রস আই ক্যাপ, জে ক্যাপ ক্রস জে ক্যাপ, কে ক্যাপ ক্রস কে ক্যাপ, মানে একই জিনিস, একই দুটি একক ভেক্টর, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ। এই আই ক্যাপ যদি ক্রস গুণন হয়, উত্তর কত হবে? জিরো। তাহলে এইখানে এটার উত্তর কত হয়ে যাবে বলো? এইটা হয়ে যাবে কত? জিরো। ওকে, একইভাবে এখানে দেখো জে ক্যাপ ক্রস জে ক্যাপ এরা দুজনে সেম, কে ক্যাপ ক্রস কে ক্যাপ এরা দুজনেও সেম। তাহলে এদের মান কি হয়ে যাবে ভাইয়া? জিরো হয়ে যাবে। তাহলে এগুলা যদি জিরো হয়ে যায়, তাহলে এই টার্মটাই টোটালে জিরো, এই টার্মটাও টোটালে জিরো, আর এই টার্মটাও টোটালি কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে এরা বাদ। এবারে কে থাকবে? জাস্ট আমরা সেটা দেখবো। খেয়াল করো, এইটা থাকছে, এই যে এটাকে যদি আমি ফার্স্টে লিখি, এই যে দেখো এ এক্স বি এক্স। এখন আই ক্যাপ ক্রস জে ক্যাপ, এটা করার টেকনিক আমরা গতদিন মানে একটু আগে দেখলাম, সেটা হচ্ছে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। এরপরে আমরা এভাবে আই জে কে লিখবো। এরপর দেখবো আই ক্রস জে, আমরা এবার সিরিয়ালে ঘুরবো, যে আই ক্রস জে, দেখো সোজা ঘুরতে হচ্ছে, উত্তর তো কে ক্যাপ, চিহ্ন প্লাস না মাইনাস, দেখো একই দিকে ঘুরতে হচ্ছে, যেদিকে তীর চিহ্ন সেদিকেই ঘুরছি, তাহলে উত্তর কি হবে? প্লাস কে ক্যাপ। তাহলে আমরা লিখে দিব যে কে ক্যাপ। ওকে, এইটা লিখে ফেললাম। এবারে আমরা লিখবো পরেরটা, এই যে এইটা, দেখো এ এক্স বি জেড, এ এক্স বি জেড। এবারে দেখো আই ক্যাপ ক্রস কে ক্যাপ। তাহলে বলো আই ক্রস কে, দেখো আই আর কে, উত্তর তো জে ক্যাপ,
আই আর কি কি তীর চিহ্নের উল্টা দিকে ঘুরতে হচ্ছে না, তীর চিহ্ন এদিকে আমাকে ঘুরতে হচ্ছে উল্টা, তাহলে জে ক্যাপ কিন্তু সামনে কি দিতে হবে, একটা মাইনাস দিতে হবে। তাহলে আমরা জাস্ট সামনে একটা মাইনাস দিয়ে দিব। তো তুমি চাইলে এখানেও মাইনাস জে ক্যাপ লিখতে পারো, জে ক্যাপ লিখতে পারো, আবার চাইলে মাইনাসটি একবারে সামনেও দিয়ে দিতে পারো। তো আমি আপাতত ওখানে রাখি, পরের লাইনে গিয়ে সামনে নিচ্ছি। হ্যাঁ, এরপরে আসো এই যে এইটা এ ওয়াই বি এক্স, তাহলে থাকলো প্লাস এ ওয়াই বি এক্স। এখন বলো এই যে জে ক্রস আই, তাহলে খেয়াল করো জে ক্রস আই উত্তর কে, কিন্তু জে ক্রস আই তীর চিহ্নের উল্টা দিকে ঘুরতে হচ্ছে, তাহলে সামনে একটা কি দিয়ে দিবা, মাইনাস দিয়ে দিবা। তাহলে কি হবে, মাইনাস কে ক্যাপ। ওকে, এরপরে আসো এইটা তো জিরো হয়ে গেল, লিখলাম না আর। এই যে এইটা লিখবো, তাহলে এ ওয়াই বি জেড। আচ্ছা আমি জিরোটাও লিখে দিই, প্রথমটা জিরো ছিল প্লাস, এখানেও জিরো প্লাস, এই যে এটা এটা যখন লিখবো তখন এ ওয়াই বি জেড লিখলাম। লিখার পরে যে জে ক্রস কে, খেয়াল করো জে ক্রস কে, তাহলে দেখো জে ক্রস কে উত্তর আই, চিহ্ন প্লাস না মাইনাস, দেখো তীর চিহ্ন যেদিকে সেদিকেই, তাহলে কি হবে, প্লাস আই হবে। ওকে, তাহলে এরপরে আসো পরেরটা এ জেড বি এক্স, তাহলে লিখে ফেলি প্লাস এ জেড বি এক্স। এখন কি হবে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কে ক্রস আই, দেখো কে ক্রস আই উত্তর জে, কিন্তু মাইনাস হবে কেন, উল্টা দিক সরি তীর চিহ্ন যেদিকে সেদিকেই ঘুরতে হচ্ছে, দেখো কে ক্রস আই তীর চিহ্ন এদিকে, আমাদেরকে ঘুরতে হচ্ছে কি এদিকে, তাহলে চিহ্ন কি হবে, প্লাস হবে। তাহলে কি হবে, প্লাস জে, তাহলে জে। এরপরে আসো এরপরেরটা কি বলছে এ জেড বি ওয়াই, তাহলে আমরা লিখে ফেলি প্লাস এ জেড বি ওয়াই। এখন কে ক্রস জে, খেয়াল করো কে ক্রস জে, এই যে কে ক্রস জে, এখন তীর চিহ্ন যেদিকে উল্টা দিকে ঘুরতে হচ্ছে, তাহলে কি হবে, মাইনাস আই ক্যাপ হবে কি আমাদের উত্তর, তাহলে মাইনাস আই ক্যাপ এটা হবে উত্তর। আর লাস্টের এটা কত, জিরো লিখে ফেললাম। ওকে, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো। এখন খেয়াল করো লিখে ফেলি আমি, এই যে এটা কি দাঁড়াচ্ছে এ এক্স বি এক্স কে ক্যাপ প্লাস এই মাইনাসটা কি সামনে চলে আসবে, তাহলে এভাবে আমি পুরো লাইনটা যেগুলো আগে মাইনাস, মাইনাসটাকে সামনে দিয়ে লিখে ফেলি। এখন খেয়াল করো এই লাইনে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এই লাইনে দেখতে পাচ্ছি আমাদের কিছু 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 জায়গায় কে ক্যাপ আছে, এই যে এই দুটাতে কে ক্যাপ আছে, এই দুইটাতে জে ক্যাপ আছে, আর এই দুটাতে কি আছে আই ক্যাপ আছে। তাহলে যেগুলো আই সেগুলোকে আমরা একসাথে রাখি, যেগুলো জে সেগুলোকে একসাথে, যেগুলোতে কে সেগুলোকে আমরা আরেকসাথে রাখতে চাচ্ছি। তাহলে খেয়াল করো এই লাল দুইটা কে ক্যাপ, সাদা দুইটা জে ক্যাপ, নীল দুইটা আই ক্যাপ। তাহলে আমি যদি এখন এখান থেকে কমন নিয়ে ফেলি ভাইয়া, এইখান থেকে কে ক্যাপ কমন নিই, তাহলে কি থাকবে বলো, ঠিক আছে। এরপরে আসো আমি যদি এই যে জে গুলা থেকে কমন নিয়ে ফেলি, এই যে জে এখান থেকে যদি আমি কমন নিয়ে ফেলি, তাহলে আমি যদি এভাবে লিখতে চাই জে ক্যাপ কমন নিলে কি হবে, এই যে এটাকে আমি আগে লিখি দেখো প্লাস, বা আমি একবার মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কমন নিলে কি থাকবে, এটা প্লাস হয়ে যাবে এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স, তার সাথে কে থাকবে ভাইয়া, জে ক্যাপ, এন্ড লাস্ট কে ক্যাপ, কে ক্যাপ যদি আমরা লিখতে চাই তাহলে দেখো। ওকে, আমরা সাজায় লিখে ফেললাম। আমি একটা কাজ করি, যেহেতু আই জে কে আমরা সিরিয়ালটা জানি, এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে, তারপরে কে, তাহলে আমরা আই ক্যাপটাকে আগে রাখি, এটাকে মাঝে, এটাকে লাস্টে রাখি। তাহলে আমি জাস্ট একটু ইন্টারচেঞ্জ করে ফেলি, আমি এখানেই লিখে ফেলছি। তাহলে এটাকে আমি নিয়ে চলে আসলাম সামনে। তাহলে ভাইয়া এখন একটু তোমরা খেয়াল করো তো, এই জিনিসটা তোমাদের চেনা চেনা লাগছে কিনা, চেনা চেনা লাগছে কিনা। আমার কাছে কিন্তু খুব চেনা চেনা লাগছে। যখন আমি তোমাদেরকে ম্যাট্রিক্স নির্ণায়ক পড়াইছিলাম, নির্ণায়ক 3/3 এর নির্ণায়ক বের করা শিখিয়েছিলাম বিস্তার করে, তখন একটা নির্ণায়কের মান কিভাবে বের করতে হয়, যে কোনো একটা প্রথম সারি বা প্রথম কলাম বরাবর, যে কোনো দ্বিতীয় সারি তৃতীয় সারি যে কোনো বরাবর বিস্তার করে, আমরা বেশিরভাগ সময় প্রথম সারি বরাবর বিস্তার করছিলাম। তো দেখো আমি যদি সেভাবে চিন্তা করি, দেখো এটাকেই কিন্তু আমরা এভাবে লিখতে পারি, দেখো আমরা এই লাইনটাকে কিন্তু এভাবেই লিখতে পারি, কেননা এই নির্ণায়কের মানই কিন্তু এইটা। বিশ্বাস না হলে একটু টেস্ট করো ভাইয়া, চলো টেস্ট করি। দেখো আমরা যদি এই সারি বরাবর বিস্তার করি ভাইয়া, প্রথমে যখন আমি যে আই ক্যাপ নিব, খেয়াল করো, তাহলে আই ক্যাপ যখন নিচ্ছি তখন এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে কি থাকবে, এইটা বিয়োগ এইটা, তাহলে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, মিলে গেল না। এরপরে যখন জে ক্যাপ নিবা তখন সামনে কি একটা মাইনাস দিতে হয়, তাহলে মাইনাস দিয়ে দিলাম, জে ক্যাপ নিলাম, এইবার এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে এটার সাথে গুণ হবে কি এইটা, তাহলে এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স, তাহলে এ জেড বি এক্স জে। ওকে, লাস্ট যখন কে ক্যাপ নিবা দেখো প্লাস কে ক্যাপ, তখন এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে কি হবে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। ওকে,
দেখো তাহলে এটাই কিন্তু আমাদের ক্রস গুণফল, এই দুটার ক্রস গুণফল, এটাই উত্তর পাচ্ছি, আর এটাকে আমি এভাবে লিখছি। তাহলে আমি যদি এটা মুখস্থ রাখবো একবারে, পরীক্ষা আমার ব্যাখ্যা দরকার নাই, আমাকে এটা মুখস্থ রাখতে হবে যে এই দুটাকে ক্রস গুণ করলে উত্তর হয় এটা। আমি একটু ফ্রেশ ভাবে লিখে দিই। খেয়াল করো আমি কি বলছি, যদি এ একটা ভেক্টর দেওয়া থাকে, বি একটা ভেক্টর দেওয়া থাকে, আমাদেরকে ক্রস গুণন করতে বলে। ক্রস গুণনের সূত্র হচ্ছে, আমরা প্রথমে একটা নির্ণায়ক লিখবো। নির্ণায়কের ভিতরে প্রথম সারিতে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, মুখস্থ আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এইবার এরপরের লাইনে এই যে প্রথম ভেক্টরের আই এর সহগটা এখানে, জে ক্যাপের সহগটা এখানে, কে ক্যাপের সহগটা এখানে, আর পরের লাইনে এই বি ভেক্টরের এই সহগগুলোকে এখানে। আর এই নির্ণায়ক বের করা আমাদের তো কোনো ব্যাপার না, যে কোনো একটা সারি বা কলাম বরাবর বিস্তার করে আমরা ক্যালকুলেশন করে বের করে ফেলবো। ওকে, তাহলে এই সূত্রটা আমাদেরকে একদম ছোটস্থ মুখস্থ রাখতে হবে এবং পরীক্ষাতে আমরা এটা সরাসরি অ্যাপ্লাই করব। ঠিক আছে, আশা করছি সবাই এই পর্যন্ত বুঝছো। তাহলে চলো আমি একটু এই ক্রস গুণনের জ্যামিতিক ব্যাখ্যাটা তোমাদেরকে দেই। প্রথমে আমি তোমাদেরকে কিছু তথ্য লিখে দিই, তারপরে সেই তথ্যগুলোর আমি একটা একটা করে ব্যাখ্যা দিব। খেয়াল করো। খেয়াল করো, প্রথমটা আমি বলছি মুখস্থ রাখতে হবে তিনটা তথ্য, যে এ ও বি যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে। কি নির্দেশ করে ভাইয়া? সন্নিহিত বাহু, সামান্তরিকের দুটো বাহু যদি নির্দেশ করে, তবে ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে এ ক্রস বি ভেক্টর। অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস গুণন করে সেটার মান নিব আমরা। কি নিব? শুধু মান নিব। সেটাই হবে কি আমাদের ওই সামান্তরিকের ক্ষেত্রফল। আর যদি এ ও বি কোনো ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু নির্দেশ করে, তবে ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে হাফ এ ক্রস বি, মানে ক্রস গুণনের অর্ধেক। এই মানটাই হবে কি আমাদের ক্ষেত্রফল ত্রিভুজের। আর যদি এ আর বি সামান্তরিকের দুটা কর্ণ নির্দেশ করে, কি নির্দেশ করে? কর্ণ। তখন সেই সামান্তরিকের ক্ষেত্রফল হবে হাফ এ ক্রস বি। মানে সামান্তরিকের ক্ষেত্রে যদি সন্নিহিত বাহু হয় তখন জাস্ট এ ক্রস বি, আর সামান্তরিকের ক্ষেত্রে যদি দুটো কর্ণ হয় তখন হাফ এ ক্রস বি। আর যদি ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু হয় তখনও কি হবে? হাফ এ ক্রস বি। চলো আমি একটা একটা করে ব্যাখ্যা দেখাই। প্রথমে খেয়াল করো, আমি একটি সামান্তরিক অঙ্কন করলাম। এই সামান্তরিকের এই বাহুটাকে আমি নাম দিলাম এ ভেক্টর, আর এই বাহুটাকে আমি নাম দিলাম বি ভেক্টর। ওকে, এ বি সি ডি এটা মনে করো একটা সামান্তরিক, আর এটার নাম দিলাম আমি এম। এই যে ডিএম এটা কিন্তু লম্ব। ওকে, তাহলে এটা কি উচ্চতা এইচ। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা কত? ভূমি ইনটু উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি ইনটু উচ্চতা। ওকে, এখন তাহলে লিখে ফেলি। তাহলে ভূমি কত এখানে? এ বি। আর উচ্চতা কত? এইচ। উচ্চতা কত ভাইয়া? এইচ। এখন আমি এইচ এর মানটা যদি তোমাকে বলতে চাই, আমি ধরে নিলাম এই কোণটা থেটা, কথার কথা থেটা। তাহলে এখন তোমরা বলো এই এইচটা কি হবে নির্ণয় সূত্র? আমরা জানি এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে কি আমি লিখতে পারি না সাইন থেটা ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ। তাহলে ত্রিভুজ এডিএম এ সাইন থেটা ইকুয়াল টু লম্ব এইচ বাই অতিভুজ কত? এডি। এখন এডি, এই যে দেখো এডি। তাহলে এখন আমি যদি তোমাকে বলি, এটা লিখলাম, এখন তাহলে এইচ এর মানটা কত? অতএব এইচ এর মানটা এডি সাইন থেটা। ওকে, এডি সাইন থেটা। আচ্ছা, এটাকে আমি একটা বক্সের ভিতরে রেখে দিলাম, রাখলাম। এখন তোমরা আমাকে বলো, আমি যদি এই এইচ এর মানটা বসাই দেই, এইচ এর মান এডি সাইন থেটা এখানে বসাই দিই, তাহলে কি হবে? এবি ইনটু এডি সাইন থেটা, না সাইন থেটা। এখন বলো এই এবিটা কি বোঝায়? এবিটা কি বোঝায় এখানে? এবি মানে কিন্তু এই যে এই দৈর্ঘ্যটা, আর এই দৈর্ঘ্যটা কি এ ভেক্টরের মান না? তাহলে এটা কি এ ভেক্টরের মান। তাহলে এটাকে আমি বলতে পারবো এ ভেক্টরের মান। একইভাবে এই যে এডি, এইটা কি বলো বি ভেক্টরের মান না? তাহলে বি ভেক্টরের মান ইনটু সাইন থেটা। এখন বলো এ বি সাইন থেটা এটা কি এ ক্রস বি এর মান না? এই যে এটা মানে কি, এই যে এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস গুণফলের মান। আর মান না আনলে তখন দিক আসতো একটা ইটা, তো আমরা দিক অ্যাভয়েড করলাম, শুধু মান। আমি কিন্তু এখানে মানই বলেছি। তাহলে এটাই কি হচ্ছে? সামান্তরিকের ক্ষেত্রফল। ওকে, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো। মুখস্থ রাখবা, এ আর বি যদি কোনো সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু নির্দেশ করে, ওই সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? এ ক্রস বি এর মান। ক্রস গুণফল শিখেছি আমরা, একটু করে ম্যাথ করলে আরো ক্লিয়ার হবে। এবারে বলছি যদি এটা ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু হয়। আচ্ছা, ত্রিভুজ বাদ দাও, তুমি সামান্তরিক দিয়েই ভাবো না, সামান্তরিক দিয়েই ভাবো। যে এই যে
এইটা আমার দেওয়া আছে সামান্তরিকের এ বি। এখন বলি সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল কত? আমি একটু আগে দেখলাম, প্রমাণ করলাম যে এ ক্রস বি। কিন্তু আমার কিন্তু বলে নাই এই সামান্তরিকের ক্ষেত্রফল বের করো, আমাকে বলেছে এরা যদি যে ত্রিভুজের সন্নিহিত বাহু সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমি কি ভাবতে পারি না এই যে এরা এই ত্রিভুজের সন্নিহিত বাহু না, এই যে এই ত্রিভুজের, এই যে এটাকে যদি নাম দেই এ বি সি ডি, তাহলে এটা কি ত্রিভুজ এবিডি এর সন্নিহিত বাহু না? আমাকে এইটার ক্ষেত্রফল বের করতে বলেছে, এইটার ক্ষেত্রফল বের করতে বলেছে। এখন বলো এখানে কি একই মাপের দুইটা ত্রিভুজ না? তাহলে সামান্তরিক মানে কি? সামান্তরিক মানে আগে আমি বলতে পারি যে এই যে এই ত্রিভুজের সমান দুইটা ত্রিভুজ, তাহলে 2 ইনটু ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল ইকুয়াল টু কত? A ক্রস B এর মান। তাহলে এই দুটো ওই পাশে চলে গেলে কি হবে? ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল হাফ A ক্রস B ভেক্টরের মান। ওকে, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো। এবারে চলো আমরা পরেরটাতে যাই। খেয়াল করো, এবারে কিন্তু আমার বলে নাই যে বাহু, ভেক্টরগুলো বাহু নির্দেশ করে, এবার বাহু নির্দেশ করছিল। এবারে বলছি কি নির্দেশ করে বলো? কর্ণ, এই যে এই কর্ণ আর এই কর্ণ। ওকে, আমি ধরে নিচ্ছি যে এই কর্ণটা, আচ্ছা এ বি লিখলে এখানে বেশি গিজিমিজি হবে, আমি D1 লিখি, এটাকে D1 কর্ণ ধরলাম, এটাকে আমি D2 কর্ণ ধরলাম, তাই ধরে নিলাম। ওকে, তাহলে কর্ণ নির্দেশ করে। এখন আমার এই সমান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলেছে, বলো আমি কেবলই বললাম না। এখন এখানে খেয়াল করো, এখানে কিন্তু আমার ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এটা কি একটা ত্রিভুজ না? কারণ আমি যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্দেশ করতে চাই, আমি কেবলই দেখলাম ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু যদি এবি হয়, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ এ ক্রস বি। এখন আসো, আমি এই টোটাল ভেক্টরটা কত? এই টোটালটা হচ্ছে D1 আর এটা কি? D2 ভেক্টর। তাহলে আমি যদি শুধু এইটুকুকে বলতে চাই, এইটুকু কত, তাহলে কি D1 এর অর্ধেক হবে না? তাহলে এখানে আমি কি বলতে পারবো, এই যে এই যে তোমার ওসি, ওসিটা কি হবে? ওসি হবে কি? এই যে D1 এর অর্ধেক, D1 এর অর্ধেক। একইভাবে আমি যদি বলি যে ওডি, ওডি ভেক্টর, সেটা কি হবে? সেটা হবে D2 ভেক্টরের অর্ধেক, D2 ভেক্টরের অর্ধেক। আমি এখানে D1 D2 যেহেতু ধরে নিয়েছি। ওকে, তাহলে এখন আমি যদি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা তোমাকে বলতে বলি, তাহলে ত্রিভুজের এই যে সন্নিহিত বাহু দুটো কি? এই যে D1/2 D2/2 ভেক্টর দ্বারা নির্দেশিত হচ্ছে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজ DOC ইকুয়াল টু হাফ ইনটু কি হবে? এই যে হাফ ইনটু এই যে হাফ ইনটু এই যে তোমার ভেক্টরগুলোর গুণফল। তাহলে ভেক্টরগুলো এখন কত? D1/2 D2/2, তাহলে কি হবে? D1/2 ক্রস D2/2। তাহলে এগুলো যদি আমি বাইরে বের করে দিই, তাহলে কত হচ্ছে? 4 8, তাহলে 1/8 D1 ক্রস D2। ওকে, এটা আমি পাইলাম। একইভাবে বলো তো এই ত্রিভুজের সন্নিহিত বাহুগুলো কি? D1/2 D2/2, এর ক্ষেত্রে D2/2 D1/2 D2/2 D1/2। তাহলে এই প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফলই কত বলো? এই সেম এটাই। তাই আমি বলতে পারি অনুরূপ ভাবে তাহলে সবগুলা ত্রিভুজের ক্ষেত্রফলই কত? 1/8 D1 ক্রস D2। তাহলে এখন বলো টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল কি? এই চারটা ত্রিভুজেরই ক্ষেত্রফল না? তাহলে একই সমান এই ক্ষেত্রফল কয়টা? চারটা। তাহলে অতএব সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে ভাইয়া? 4 ইনটু এই যে 1/8 D1 D2, D1 ক্রস D2। তাহলে এখানে কাটাকাটি করলে কত হয় বলো? কাটাকাটি করলে 1/2 D1 ক্রস D2। ইরে আল্লাহ, এটাই তো আমার সূত্রে লেখা আছে যে হাফ A ক্রস B, যে D1 ক্রস D2 এর অর্ধেক, মানে অর্ধেক। ওকে, তোমরা মুখস্থ রাখবা। যদি আবারও বলি, যদি এখানে কি বলে সামান্তরিকের সন্নিহিত বাহু বলে, তখন কি? A ক্রস B এর মান। যদি ত্রিভুজের সন্নিহিত বাহু, তখন A ক্রস B এর অর্ধেক, A ক্রস B এর মানের অর্ধেক। আর সামান্তরিকের যদি কর্ণ বলে, তখন হাফ A ক্রস B। ওকে, আশা করছি বুঝছো। লাস্ট আরেকটা টপিক আছে, সেটা আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। খেয়াল করো কি বলছি। বলছি এ বি সি তিনটা ভেক্টর, এই তিনটা ভেক্টর যদি একই সমতলে অবস্থান করে, একই সমতলে অবস্থান করে, তবে এ ডট বি ক্রস সি এর মান হবে 0, অথবা বি ডট এ ক্রস সি এর মান হবে 0, অথবা সি ডট এ ক্রস বি এর মান 0। অর্থাৎ যে কোনো দুইটার ক্রস গুণফলের সাথে আরেকটা ডট গুণফলের মান 0 হবে। কেন এমন হবে আমি ব্যাখ্যাটা একটু বলি। দেখো আমি তোমাদেরকে বলেছি যে একই সমতলে অবস্থান করতে হবে। একই সমতলে অবস্থান করা মানে কি? ধরো এ আর বি, এ আর বি এদের ক্রস গুণফলের মান কি? এ আর বি যেই তলে তার লম্ব বরাবর। ধরো এ আর বি একই তলে, আমি ধরে নিচ্ছি এটা একটা টেবিল,
এই টেবিলে ধরো একটা এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। আমরা জানি যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণফল এর দিক ওই তলের সাথে লম্ব বরাবর। তাহলে এই টেবিলের উপরে লম্ব বরাবর হয় উপরের দিকে, নাহলে নিচের দিকে থাকবে এর এই ক্রস গুণফলের মান। এখন এরা একই সমতলে আছে কিনা আমি বুঝবো কিভাবে? দেখো, যে কোনো দুইটার ক্রস গুণফলের মান তো লম্ব বরাবর, আর আরেকটা যে থাকছে সেও যদি ওদের তলেই থাকে তখন তার সাথে এও কি লম্ব। আর দুইটা ভেক্টর লম্ব হলে তাদের ডট গুণফলের মান কত হয়? 0। আমরা জানি দুইটা ভেক্টর লম্ব হলে এ ডট বি ইকুয়াল টু কত হবে? 0। এখন আমি বলছি আমি যে কোনো দুইটার ক্রস গুণফল করব, তুমি এ আর সি নাও বা এ আর বি নাও, যে কোনো দুইটার ক্রস গুণফল করো। ক্রস গুণফল করা মানে কি? এই মানটা, এইটুকুর মান কি এই তলের সাথে কি লম্ব বরাবর। তাহলে তলে টেবিলকে যদি আমি তল ভাবি, তলের সাথে লম্ব বরাবর বাইরের দিকে। এখন এই ধরো এ ভেক্টর বি ভেক্টর, এখানে আমি ডিরেক্ট দেখাই এ ভেক্টর বি ভেক্টর, আর এখানে আরেকটা ভেক্টর সি ভেক্টর। এখন আমি যে কোনো দুইটা নিব, আমি ধরো এ আর বি নিলাম, এ আর বি নিলাম। তাহলে এ আর বি এর ক্রস গুণফলের মান কি? তলের সাথে লম্ব বরাবর। এখন সি আদৌ কি তলের উপরে আছে কিনা সেটা আমার টেস্ট করা, তার মানে তো তিনটা সমতলীয়। এখন সি যদি এই তলের উপরে থাকে, তাহলে সি আর এই দুটো ক্রস গুণফল কি? সি এই তলে, এটা লম্ব বরাবর। তাহলে কি এরা দুজনে পরস্পর লম্ব হচ্ছে? আর লম্ব হওয়া মানে কি ডট গুণফল 0 হবে। এখন ডট গুণফল যদি 0 না হয়, তাহলে সি ওই তলে নাই, সি অন্য কোনো তলে আছে, কারণ ওই তলে থাকলে তো লম্ব হবে। ঠিক আছে, এই কারণে যে কোনো দুইটার ক্রস গুণফলের সাথে তৃতীয়টার ডট গুণফল করলে উত্তর কত আসবে? 0। আর এটা মানে আসলে এটা, তুমি যদি এটাই ক্যালকুলেশন করো 2-3 লাইন করলে, আদর্শ আকার ধরে নিবা এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ বি জেড কে ক্যাপ ধরে নিয়ে করবা, করলে এই জিনিসটা পেয়ে যাবে। কাজে এটাও মনে রাখতে পারো একবারে, যে এই যে কি কি করবা, এই যে এই ভেক্টরের যে সহগগুলা এ এক্স এ ওয়াই এ জেড, সেই সহগগুলো লিখবা। পরেরটার বি এক্স বি ওয়াই বি জেড সি এক্স সি ওয়াই সি জেড, এটা ইকুয়াল টু কত হবে? 0। ওকে, এবার আসলে লাস্ট তথ্য, এ ডট বি ক্রস সি দ্বারা সামান্তরিক আকৃতির ঘনবস্তুর আয়তন নির্দেশ করে। সামান্তরিক আকৃতির ঘনবস্তুর আয়তন নির্দেশ করে, এটা মনে রাখবে। সামান্তরিক আকৃতির যে ঘনবস্তুগুলা, তার যদি তিনটা ধার যদি এ বি সি ভেক্টর হয়, তাহলে এ ডট বি ক্রস সি এটা কি সামান্তরিক আকৃতির ওই ঘনবস্তুর আয়তন নির্দেশ করবে। ওকে, আশা করছি সবাই বুঝছো। তাহলে চলো আমরা কিছু ম্যাথ করে ফেলি। বলছে যে এ ক্রস বি নির্ণয় করো। এ বি দুইটা ভেক্টর দিয়ে আমাদেরকে বলছে এ ক্রস বি নির্ণয় করো। দেখো আমরা অলরেডি শিখেছি, এ ক্রস বি, এ ক্রস বি মানে আমি লিখে ফেলি যদি ভেক্টর গুলাকে, 3i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এইটার সাথে ক্রস গুণন হবে কি? এই যে i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ওকে, তাহলে এই দুটার ক্রস গুণফলের নিয়ম কি দেখলাম আমরা, বলো তো? আমরা এই যে প্রথমে i ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখবো, এখানে i ক্যাপের সহগ কে 3 সেটাকে লিখবো, জে ক্যাপের সহগ কত 1 লিখবো, কে ক্যাপের সহগ কত -2 সেটাকে লিখবো। এরপরে এখানে সহগ কত 1 -3 4 লিখবো। এই নির্ণায়ক মানটা বের করব। এই নির্ণায়ক মানটাই কি হবে? এ ক্রস বি ভেক্টর। তাহলে বলো, নির্ণায়ক কি তোমরা বের করতে পারবে না? নির্ণায়ক বের করার নিয়ম কি? প্রথমে এখান থেকে যে আই ক্যাপকে লিখবা। এখন যখন আই ক্যাপ লিখবা তখন কিভাবে চিন্তা করবা? তখন চিন্তা করবা যে ভাই আই ক্যাপ লিখেছি, আই এর এই সারিটা বাদ এই কলামটা বাদ, তাহলে কি হবে? 4 কে 4 মাইনাস 3 দুগুণে 6, তাহলে 4 মাইনাস এখানে প্লাস 6, তাহলে 4 মাইনাস 6 মানে কত? -2। তাহলে আমি একবারে যদি লিখে ফেলি বা ধীরে ধীরে লিখি, যে 4 মাইনাস এখানে গুণ করে কিন্তু আর প্লাস হচ্ছে, তাহলে মানে কি -6। এরপরে মাইনাস জে ক্যাপ লিখবা। যখন জে ক্যাপ লিখবা তখন এই কলাম বাদ এই সারিও বাদ, তাহলে 3 4 12 মাইনাস আবার -2, তাহলে 12 মাইনাসে মাইনাসে কত প্লাস, কত হবে এখানে 12 প্লাস 2। এরপরে লিখো কে ক্যাপ। যখন কে ক্যাপ লিখবা এই সারি বাদ এই কলাম বাদ, 3 3 -9 আর -1 কত -10, তাহলে -9 -1। তাহলে যদি আমি একবারে ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে? -2i ক্যাপ, তারপর কত হচ্ছে এখানে 14, তাহলে -14 জে ক্যাপ, এখানে হচ্ছে কত -10 কে ক্যাপ। ওকে, এটাই হচ্ছে আমাদের এ ক্রস বি ভেক্টর। এবারে আসো 2 নম্বরে কি বলছে। দেখো 2 নম্বরে বলছে এ ক্রস বি এই ভেক্টরটার মান কত। মান মানে এর উত্তর কিন্তু এই যে এটা, এই ভেক্টরটার মানে কি এ ক্রস বি এর মান না, এ ক্রস বি মানে তো এই ভেক্টর, ভেক্টর আসবে উত্তর। আর যে ভেক্টরের মান বের করতে বলছেন, বলেন এর মান কত হবে? মান বের করার নিয়ম আমরা কি দেখেছিলাম? এই আই ক্যাপের সহগের বর্গ, তাহলে -2 এর উপর স্কয়ার করবা, প্লাস -14 এর উপর স্কয়ার করো, প্লাস -10 এর উপর স্কয়ার করো, তাহলে ক্যালকুলেশন করে ফেলো 10√3, এটাই হবে কি আমাদের অ্যান্সার। ওকে, 10√3 এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এরপরে আসো 3 নম্বরে কি বলছে। 3-এ বলছে
যে এ ও বি ভেক্টর যে তলে, সেই তলের সাথে লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয় করে। আমি তোমাদেরকে অলরেডি বলেছিলাম দুইটা ভেক্টর যে তলে, সেই তলের সাথে লম্ব একক ভেক্টর নির্ণয়ের নিয়ম হচ্ছে, আমি যদি এ ক্রস বি করি তাহলে যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটাই কি বলতো, ওর লম্ব ভেক্টর লম্ব বরাবর থাকবে। আর লম্ব বরাবর একক ভেক্টর মানে কি, এই ভেক্টরকে জাস্ট এটার মান দিয়ে ভাগ করে দিবা, এর মান দিয়ে ভাগ করবা, সামনে প্লাস মাইনাস দিবা, কারণ তলের সাথে লম্ব এইদিকেও হইতে পারে ওইদিকেও হইতে পারে। আমি অলরেডি তোমাদেরকে এটা দেখাইছিলাম। এবং দারুণ করে লিখে দিয়েছিলাম যে এ ও বি এর সমতলে লম্ব একক ভেক্টর কি, এ ক্রস বি, এ ক্রস বি এর মান আমরা একটা প্লাস মাইনাস দিয়ে দিব। ওকে, আশা করছি সবাই এটা বুঝছো। তাহলে লিখে ফেলতে পারবা, তো চলো লিখে ফেলি। অ্যানসারটা কি হবে, এই যে এ ক্রস বি, তাকে ভাগ করবা কি দিয়ে, এ ক্রস বি এর মান দিয়ে, আর সামনে একটা প্লাস মাইনাস দিবা। তাহলে সব আমার বের করা আছে। দেখো এ ক্রস বি মানে কি, এ ক্রস বি মানে এই যে এইটা কত, -2i ক্যাপ -14j ক্যাপ -10k ক্যাপ, আর ভাগ করবো কি এর মান দিয়ে, আর এর মান কত পেয়েছি 10√3, 10√3, আর সামনে কি দিব, একটা প্লাস মাইনাস দিয়ে দেবো। এটাই হচ্ছে আমাদের এই লম্ব বরাবর একক ভেক্টর। ওকে, আশা করছি সবাই এটাও বুঝতে পেরেছো। এবারে আসো 4 নম্বরে কি বলছে। 4-এ বলছে এ আর বি যদি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু হয় তবে তার ক্ষেত্রফল নির্ণয় করো। এ আর বি সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু হলে, আমি কেবলই বললাম সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু মানে তার ক্ষেত্রফল কি, ডিরেক্ট এ ক্রস বি এর মান, এ ক্রস বি এর মান যদি ডাইরেক্ট সন্নিহিত বাহু হয়, এই যে খেয়াল করো, এই যে সন্নিহিত বাহু নির্দেশ করলে কি এ ক্রস বি এর মান। তাহলে অ্যান্সার কত হবে, চারটা অ্যান্সার হবে, আমি একবার লিখলাম এ ক্রস বি এর মান। তাহলে বলো এ ক্রস বি এর মান কত বের করেছো, এই যে এ ক্রস বি এর মান কত বের করেছিল 10√3, তাহলে অ্যান্সার হবে কত 10√3 বর্গ একক। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আসো 5 নম্বরে কি বলছে। 5-এ বলছে এ ও বি সামান্তরিকের দুটি কর্ণ নির্দেশ করলে। তাহলে যদি কর্ণ হয় তাহলে অ্যান্সার কি দেখেছিলাম, হাফ এ ক্রস বি এর মান না, কথা বলো। এ ক্রস বি এর মানের অর্ধেক, এটাই কি ছিল আমাদের ক্ষেত্রফল, এই যে এটা আমরা দেখেছিলাম, ব্যাখ্যাও দেখেছিলাম, এখানে মনে রাখবো হাফ এ ক্রস বি। তাহলে এ ক্রস বি এর মান কিন্তু আমরা অলরেডি বের করেছি কত 10√3, সামনে একটা হাফ দিয়ে দিব, হাফ ইন্টু 10√3 মানে 5√3 বর্গ একক। ওকে, আশা করছি সবাই এটাও বুঝেছো। চলো পরেরটা কি বলছে, যে এ ও বি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ক্ষেত্রফল। এটার উত্তর কত বলো, হাফ এ ক্রস বি এর মান। তাহলে এটার উত্তর আমরা কি দেখেছিলাম, হাফ, যদি ত্রিভুজ এর দুটো সন্নিহিত বাহু হয় এ ক্রস বি এর মান, তাহলে এটার অ্যান্সার কত হবে 5√3 বর্গ একক। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চলো লাস্ট প্রশ্নটা কি বলছে, 7 নাম্বার। বলছে যে সি এত হলে এ বি সি ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থিত কিনা যাচাই করো। একই সমতলে অবস্থিত কিনা কিভাবে যাচাই করব, আমি বলেছিলাম যে এ ক্রস বি মানে যে কোনো দুইটার ক্রস গুণনের সাথে তৃতীয়টার ডট গুণন যদি জিরো হয়, যদি জিরো হয় তবেই একই সমতলে। ওকে, তাহলে তুমি চাইলে সি ক্রস এও করতে পারো, সি ক্রস বি এর সাথে এর ডট করতে পারো, কিন্তু আমি যেহেতু অলরেডি এ আর বি এর ক্রস গুণন বের করে রেখেছি, তাহলে আমি আর কষ্ট করে কেন বি ক্রস সি করব, জাস্ট এটার সাথে এই সি ভেক্টরের ডট গুণফল দেখব। তাহলে আমরা কি করব, পরেরটাতে সি ডট এ ক্রস বি। তাহলে সি ভেক্টরের মান কত দেওয়া আছে এখানে, সি ভেক্টরের মান বলছে 4i প্লাস 3j মাইনাস 5k। আর এই যে এটার সাথে ডট করব কাকে, এ ক্রস বি। খেয়াল করো, খেয়াল করো, এ ক্রস বি এর মান আমি বের করে রেখেছিলাম কত, এখানে -2i ক্যাপ -14j ক্যাপ -10k ক্যাপ। ডট গুণফলের নিয়ম কি, আই ক্যাপের সহগগুলো গুণ হবে, জে ক্যাপের সহগগুলো গুণ হবে, কে ক্যাপের সহগগুলো গুণ হবে। তাহলে বলো, এই যে 4 এর সাথে গুণ হবে কত, -2, তাহলে কত হবে -8। 3 এর সাথে হবে -14, তাহলে কত হবে -42। এরপরে -5 এর সাথে 10, তাহলে কত হবে +50। দেখো যোগ বিয়োগ করলে কত আসে 0, তাহলে যেহেতু 0 অতএব একই সমতলে অবস্থান করে, একই সমতলে অবস্থিত। ওকে, আশা করছি সবাই বুঝছো যে আমরা এ ক্রস বি বের করে রেখেছিলাম, সি দেওয়া আছে, আমরা এই দুটো ডট গুণ করব, ডট গুণ করে যদি উত্তর 0 আসে, 0 আসে তবেই একই সমতলে থাকবে, 0 এসেছে তাহলে কি হবে, একই সমতলে অবস্থিত হবে। ওকে, চলো আমরা আমাদের পরের প্রশ্নে যাই। কি বলছে, বলছে ধ্রুবক এ এর মান কত হলে মান নির্ণয় করো যেন এই যে যে কোনো এই তিনটা ভেক্টর ত্রয় একই সমতলে থাকে। তাহলে একই সমতলে থাকার জন্য তুমি চাইলে যে কোনো দুইটা ক্রস গুণন করবা, যে এ ক্রস সি বা এ ক্রস বি যে কোনো একটা করো, তার সাথে বি এর ডট করো, উত্তর 0 ধরে নিবা, দেখো অজানাটার মান অটোমেটিক বের হয়ে আসবে। আর আমি আরেকটা নিয়ম দেখেছিলাম, আমি এগুলো করব না, আরেকটা নিয়ম কি ছিল,
আমাদের এই যে সহগগুলার নির্ণায়কের মান কত হবে? 0 হবে যদি একই সমতলে হতে হয়। যেমন এটাও দেখেছিলাম তোমার, এই যে এইটার মান কত হবে? 0 হবে যদি একই সমতলে অবস্থিত হয়। তাহলে আমরা নির্ণায়কটা ডাইরেক্ট লিখে দিলাম, আমাদের এক লাইন দ্রুত হয়ে যাবে। যে এখানে কত 2 1, এখানে সহগ কত -1, এখানে সহগ কত 3, তারপরে কত -2, তারপরে সহগ কত 4, ওখানে সহগ কত 1 -3 এন্ড কত a। এইটার মান কত হবে ভাইয়া? 0 হবে। তাহলে এটার মান 0 ধরে এবার করে ফেলো। তাহলে এই বরাবর যদি আমরা বিস্তার করি নির্ণায়কের মান, তা এটাই হবে আমাদের অ্যান্সার। যে নির্ণায়কের মান 0, নির্ণায়কের মান বের করতে পারি আমরা, এটা ইকুয়াল টু 0। এখানে অজানাকে a ক্যালকুলেশন করে a এর মান চলে আসছে কত 5। এটাই আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো। এবং এর সাথে ক্রস গুণফলের সকল টাইপের ম্যাথ, আমাদের ম্যাথ সিলেবাসে যেটা আছে, পাশাপাশি তোমাদের ফিজিক্সেরটাও কমপ্লিট হয়ে গিয়েছে। ক্রস গুণফল রিলেটেড এই আলোচনাগুলো তোমাদের ফিজিক্সেও আছে সেম। তো যাদের ওখানেও গ্যাপ আছে আশা করি কভার হয়ে যাবে। আর ম্যাথের জন্য তো 100% কভার ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকালে ভালো থাকো। আসসালামু আলাইকুম।